রাত তখন 11:30 বাজে। দোকান বন্ধ করতে করতে আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেল, কারণ আজকে কাস্টমারের চাপ একটু বেশি ছিল। দোকানের মধ্যে আমি একাই আছি। আমার যে কর্মচারী ছিল তাকে অনেকটা আগেই ছুটি দিয়ে দিয়েছি, যার কারণে এত রাত পর্যন্ত নিজেকেই দোকান সামলাতে হয়েছে। মসজিদের সামনের আতর, সুরমা এবং বই টুপির দোকানটাই আমার। আমার নাম আরাফাত। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম একটা সময়। পরবর্তীতে বাসা থেকে জেদ করেই এখানে এই গিফট শপ এবং আতর টুপির দোকান দিয়েছি। এক প্রকার আমার শখ থেকেই দিয়েছি। আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগে। অনেকটা রাত হয়ে গেল, এবার বাড়ি ফিরতে ফিরতে আবার রাত হয়ে যাবে। বেশিরভাগ দিনই রাত করে আমাকে বাসায় ফিরতে হয়। দোকানের লাইটগুলো বন্ধ করে শাটার নামানোর জন্য বাহিরে যাব, গ্লাসটা খুলেছি, ঠিক তখনই গেটের বেলটা বেজে উঠল। আমার দোকানের সিস্টেমটা একদম ইউনিক ছিল। কেউ যদি গ্লাসটা খুলে ভেতরে প্রবেশ করে তাহলে একটা টুং করে বেল বাজে। আমি পেছনে তাকানোর আগেই আমার নাকে খুব তীব্র একটা ঘ্রাণ ভেসে আসলো। এত তীব্র মিষ্টি ঘ্রাণ এর আগে আমি কোনোদিন পাইনি। আমি বিগত 3 বছর ধরে আতরের ব্যবসা করছি এবং পারফিউমের ব্যবসা করছি। আমি নিজেই অনেক পারফিউম তৈরি করে দিই মানুষকে, কিন্তু এরকম সুন্দর ঘ্রাণ আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমি সঙ্গে সঙ্গেই পেছন দিকে ঘুরলাম। ঘুরে দেখি একজন কাস্টমার দোকানে প্রবেশ করেছে। কাস্টমারটি একটি মেয়ে। তার পরনে সাদা এক ধরনের অদ্ভুত পোশাক পরা। পোশাকটা আসলেই বেশ অদ্ভুত। বোরকাও না, আবার হিজাবও না, কিন্তু মেয়েটার মুখ নাকাব দিয়ে ঢাকা। শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছে। বোরকার ফাঁক দিয়ে নীল চোখটা দেখা যাচ্ছে। সাদা ঘি কালারের অদ্ভুত কারুকার্য করা একটা পোশাক সে পরে আছে। তার গা থেকেই এই ঘ্রাণটা আসছে। আমি সঙ্গে সঙ্গে কাউন্টারে দৌড়ে আসলাম। বললাম, দোকান তো বন্ধ হয়ে গিয়েছে, আপনি না হয় কালকে আসুন। মেয়েটা তখন জানালো, না, আমাকে এখনই একটা জিনিস নিতে হবে, আপনি কি আমাকে সেটা দিতে পারবেন? মেয়েটার কণ্ঠটা ছিল একদম জাদুকরী কণ্ঠ। আমি হুজুর মানুষ হলেও আমার মন যেন ফিসলে যাচ্ছিল। আমি এখনো বিয়ে করিনি, সেজন্য কি এই মেয়েটাকে দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছে? আমার দোকানে সচরাচর মেয়ে মানুষ খুব কম আসে, আর যেহেতু মসজিদের সামনে দোকান, এত বড় মসজিদের সামনের দোকানে খুব কম আসে বলতে তাও ভালো আসে, কিন্তু এরকম মেয়ে মানুষ এর আগে আমি কখনো দেখিনি। দেখতে বেশ খানিকটা লম্বা, স্বাস্থ্যও ভালো, আর এরকম একটা পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠ শুনে মধুর মতো লাগলো। আমি বললাম, এখন তো দোকান বন্ধ হয়ে গিয়েছে, আমি পজ মেশিনও বন্ধ করে দিয়েছি, বিল করতে একটু সমস্যা হবে। মেয়েটা তখন জানালো, তাতে কোনো সমস্যা নেই, আপনি টাকা ভিন্নভাবে রেখে দিন, তবে আমাকে একটা আতর দেখান, আপনার এখানে নাকি খুব ভালো ভালো আতর পাওয়া যায়। আমি তখন বললাম কি যে, তা জানি না, তবে আপনার পছন্দ হবে কিনা সেটা দেখেন। মেয়েটা আমাকে বলল, এরকম ঘ্রাণের একটা আতর আমাকে বানিয়ে দিতে হবে। মেয়েটা তার হাতের তালুর উপর সেই ঘ্রাণটা রেখেছে। তারপর সে আমাকে বলল, নাক দিয়ে তার হাতের তালুর সেই ঘ্রাণটা শুকতে। আমি খানিকটা বিব্রত বোধ করলাম। তারপর আর কি, এরকম একটা সুন্দরী মেয়েকে তো আমি উপেক্ষা করতে পারি না। আমি তার হাতের কাছে গিয়ে ঘ্রাণটা নিলাম। অসম্ভব সুন্দর ঘ্রাণ। আমি বললাম, এরকম ঘ্রাণ আমি তৈরি করতে পারবো না, কারণ এগুলোর জন্য আমার ট্রেনিং নেই, আমি টুকটাক অল্প জিনিস পারি। মেয়েটা তখন বলল, আপনি পারবেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি সেইভাবে করুন। আমি বললাম, আপনি যেহেতু পারেন তাহলে কেন বারবার আমাকে এসে বিরক্ত করছেন বলুন তো? মেয়েটার চোখ মুখ শক্ত হয়ে গেল। আমি বললাম, না না, সরি, বিরক্ত না, আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে তো, এখান থেকে আবার আমার বাসায় যেতে খানিকটা দেরি হবে। মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? আমি তাকে বললাম। সে বলল, আমিও ওইখানটাই থাকি, যাওয়ার সময় একসঙ্গে যাওয়া যাবে, এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। আমি মেয়েটাকে পারফিউম বানিয়ে দিতে লাগলাম। অদ্ভুত বিষয় হচ্ছে, মেয়েটা যেভাবে বলল সেইভাবেই আমি পারফিউমটা তৈরি করলাম। একদম সে যেভাবে দেখিয়েছে সেইভাবেই হলো। কিভাবে হলো আমি তো এটা আগে পারতাম না। আমি বললাম, আপনাকে ধন্যবাদ, আপনি তো খুব চমৎকার পারফিউমের নলেজ রাখেন, বিষয়টা আসলেই খুবই চমকপ্রদ। তারপর আমি তাকে সেটা ধরিয়ে দিলাম, বললাম কি যে নিন। তারপর মেয়েটা আমাকে টাকা দিতে লাগলো। আমি বললাম কি যে, না না থাক, টাকার প্রয়োজন নেই, আপনি আমাকে যে বিদ্যা শিখিয়েছেন এটাই ঢের। এই পারফিউমের ঘ্রাণটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিজেও একটা তৈরি করব। মেয়েটা আমাকে জানালো, আমি আপনাকে টাকা দিচ্ছি সেটা আপনাকে কে বলল? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, তবে একটা দামি উপহার আছে,
আপনি এটা গ্রহণ করতে পারেন এবং আপনাকে গ্রহণ করতেই হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা দিতে হবে না। মেয়েটা তখন সত্যি সত্যি জানালো, আমার কাছে সত্যি সত্যি কোনো টাকা নেই, আমি আপনাদের টাকা দিয়ে কখনো বিনিময় করিনি, যার কারণে আপনি এই আংটিটা রাখুন। মেয়েটা তার নখ থেকে খুলে একটা আংটি আমাকে দিল। আংটিটা বেশ মহামূল্যবান মনে হচ্ছে। আমি তাকে বললাম, আরে না না, আপনি কি করছেন? আপনার কাছে টাকা না থাকলেও আমি টাকা নিতাম না, আমি তো বললামই যে টাকা দিতে হবে না। মেয়েটা জোরপূর্বক আমাকে আংটিটা ধরিয়ে দিল, বলল কি যে এটা আপনার জন্য আমার তরফ থেকে গিফট, আপনার পারফিউমটা আমার পছন্দ হয়েছে। তারপর আমি দোকান বন্ধ করলাম। মেয়েটা আমার দোকানের সামনে তখনও দাঁড়িয়ে আছে, গাড়ি খোঁজার চেষ্টা করছে, কিন্তু রাত যেহেতু বেশ খানিকটা হয়ে গিয়েছে, মফস্বল শহরে গাড়ি পাওয়া যাবে না খুব একটা। আমি এই দোকান বন্ধ করে সামনের দিকে হাঁটতে যাবই, একবার মনে হলো মেয়েটাকে জিজ্ঞেস করি, সে তো বলেছিল আমাদের ওইদিকেই যাবে। রাতের বেলা একা মেয়ে মানুষ, তাকে কি একটু সাহায্য করা উচিত না? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যিই আমাদের ওইদিকেই থাকেন? মেয়েটা আমাকে জানালো, হ্যাঁ, আপনাদের ওদিকেই থাকি। আমি বললাম, এত রাতে একা একা কিভাবে যাবেন? মেয়েটা তখন জানালো, কেন, হেঁটে হেঁটে যাব, যদি গাড়ি ঘোড়া না পাই হেঁটে হেঁটেই চলে যাব। আমি আবার জিজ্ঞেস করলাম, রাস্তা তো অনেকটা দূরে, 1 কিলোমিটার বেশি হবে, এখন রিক্সা পাওয়া যাবে কিনা জানি না, তবে আপনি আমার সঙ্গে আসতে পারেন, হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। আমি এটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা আর কোনো কথার জবাব দিল না, আমার সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন। আমার পিছু পিছু আসছিলেন, মানে কাছাকাছি না, বাট আগে পিছে করে আসছিলেন। আমি চুপি চুপি হাঁটছি। মেয়েটার গায়ের ঘ্রাণ আমাকে যেন পাগল করে দিচ্ছে। এত চমৎকার ঘ্রাণ, আমি এত বছর ধরে পারফিউম তৈরি করি, এত বছর ধরে পারফিউম বিক্রি করি, আতর বিক্রি করি, আমি কোনোদিন পেলাম না। কিন্তু আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই পারফিউম তৈরি করে আপনি কোত্থেকে শিখেছেন? মেয়েটা আমাকে জানালো, আমি জানি না, এটা আমাদের ওইখানে পাওয়া যায়, আমি সেখান থেকেই নিয়ে এসেছি এবং এই ফর্মুলাটাও আমি ওইখান থেকেই শিখেছি। হাঁটতে হাঁটতে যে কখন রাস্তা ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না। আমি বললাম, আমার বাসা চলে এসেছে। আপনি? মেয়েটা তখন জানালো, এই তো সামনেই। তাহলে ঠিক আছে, চলে যান। আমি আমার ঘরে চলে গেলাম, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে। মেয়েটা সামনের দিকে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। একা একা যেতে পারবে কিনা সেটা ভাবলাম, তবে যেহেতু বলল সামনের গলিতে, সেহেতু সমস্যা হওয়ার কথা না। মেয়েটা কি একটা অদ্ভুত মায়া আমার মধ্যে রেখে গেল। তার সেই নীল চোখ আর জাদুকরী কণ্ঠের রেশ যেন আমার কাছ থেকে একদমই যাচ্ছিল না। আমি ঘরে যেতেই দরজা আমার মা খুলে দিল। মা বলল, কিরে খোকা, এত দেরি হলো যে আজকে আসতে? আমি বললাম, মা শপে একটু কাজ ছিল, ক্লোজ করতে করতে একটু দেরি হয়ে গেল। আমি ঘরে প্রবেশ করলাম। আমার বড় ভাই বলল কি যে, এরকম করলে কি হবে, তোর বিয়ে শাদী কি করতে হবে না? বয়স 25-26 বছর হয়ে গেল, তোকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছি কি শুধু শুধু? এত বছর বয়স হয়ে গেলে এখনো বিয়ে করিস না? হাফেজ হয়েছিস আরো 7-8 বছর আগে, এরকম আর কতদিন? আব্বা ঘর থেকে বেরিয়ে আসলো, বললো কি যে, আরাফাত, তোকে আর কতবার বলবো বিয়ে করার জন্য? আমি বললাম যে আমার বন্ধুর মেয়েকে বিয়ে কর, দেখতে শুনতে বেশ সুন্দরী, কোরআনের হাফেজ, আর কতদিন এরকম থাকবি? আমি বললাম, আব্বা আবার শুরু হয়ে যায় না তো, আমার বিয়ে করতে ভাল লাগে না এখন, আমি করবো, আর একটু ব্যবসাটা এস্টাবলিশড হোক তারপর। আব্বা তখন বললেন, আচ্ছা তুই ব্যবসা এস্টাবলিশ করবি, আমার কি টাকা পয়সার অভাব আছে বল? এই যে বাড়িটা, এই বাড়িটাও আমাদের, সবকিছুই আমাদের, তাহলে টাকা পয়সা নিয়ে এত সমস্যা কিসের? আমি বললাম, আব্বা টাকা পয়সাই জীবনের সবকিছু না, স্ট্যাবলিশমেন্ট, নিজের পায়ে দাঁড়ানোই আসল কথা, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, এগুলো তো তোমার টাকা। তারপর মা বললো কি, যাহা রাখো তো, ছেলেটা দোকান থেকে আসছে, এখন তোমরা এগুলো শুরু করছো। তারপর আম্মা বললো কি যে, যা গোসল করে আয়। আমি গোসলখানায় গেলাম। গোসলখানায় যাওয়ার পরে কেন যেন মেয়েটার সেই চেহারাখানি আমার মুখের সামনে ভাসছিল, আর তার কণ্ঠগুলো বারবার আমার কানে বেজে উঠছিল। আমি যেন কোনোভাবেই তার চেহারা এবং কণ্ঠের সেই রেশ ভুলতে পারছিলাম না। গোসল শেষে এসে আমি খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি নিজের বিছানায় গেলাম। আমরা মোট 6 সদস্যের পরিবার। আমরা 3 ভাই 1 বোন এবং বাবা মা, এই আমাদের পরিবার। বড় ভাই থাকেন বিদেশে, মেজো ভাই এখানেই থাকেন আমাদের সঙ্গে, আর আমি তো সবার ছোট। আমরা 3 জনই কোরআনের হাফেজ। আমার বাবা নিজেও একজন মাওলানা। আমাদের পরিবারটা বেশ ধার্মিক একটা পরিবার। আমাদের কয়েক ভাই বোনের মধ্যেই সব থেকে হ্যান্ডসাম এবং সুন্দর দেখতে আমি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে মনে হয় রাজপুত্রের মতো, কিন্তু এই রাজপুত্রের কপালে এখন পর্যন্ত কোনো মেয়ের প্রেম জুটল না।
অবাক করা বিষয়। প্রেম করিনি এমন না, স্কুলে কলেজে থাকতে করেছি, তারপর ভার্সিটিতে ওঠার পরে আর হয়নি। প্রেম করিনি যে এমন না, মাদ্রাসায় থাকাকালীন দুই একটা করেছি, তারপর যখন মাদ্রাসা থেকে বেরিয়ে আসলাম তারপর আর করা হয়নি। মানে ওই বয়সটা আর টানে না। তবে এখন ইচ্ছে করে একটা প্রেম করার জন্য। মেয়েটার কথা ভাবতে ভাবতেই আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে সকাল সকাল দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে আমি শুধুমাত্র মেয়েটার কথা ভাবছিলাম। সারাদিন এইভাবেই কেটে গেল। তারপর রাত্রেবেলা যখন ক্লোজ করব, ঠিক সেই সময়ে আবার কালকের মতো দরজার বেল বেজে উঠল। আমি পেছনে তাকাতেই দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। একই রকমের পোশাক পরা এবং সেই সুঘ্রাণটা আবার আমি পেলাম। আমি পেয়েই বুঝতে পারলাম এটা গতকালকের সেই মেয়েটা ছাড়া আর কেউ নয়। আমি তাকে বললাম, আজকে আপনি আবারও? তা কি মনে করে, কোনো কিছু কিনবেন? মেয়েটা তখন বলল, না কিনবো না, তবে দেখার জন্য এসেছি। আমি বললাম, সবটা তো ক্লোজ করে দিয়েছি আজকেও, আপনি এই শেষ রাতের দিকে কেন আসেন বলেন তো? একদম শেষে যখন দোকান বন্ধ করে দিব ঠিক তখনই কেন আসেন? মেয়েটা তখন বলল, আমার তো এই সময়ই আসার সময়, যার কারণে এই সময়ই আসি। তারপর একসঙ্গে দোকান থেকে বের হলাম এবং প্রতিদিনের ন্যায় আমি মেয়েটার সঙ্গে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে গেলাম। আমি বললাম, আচ্ছা আপনি কোথায় থাকেন? মেয়েটা তখন বলল, কোথায় থাকি সেটা তো দেখলেনি। তারপর জিজ্ঞেস করলাম, কি করেন? সে বলল, বিশেষ কিছু করি না, আমার শখ হচ্ছে ঘোরাফেরা করা, ঘোরাফেরা করে বেড়াই। আমি মনে মনে ভাবলাম, মেয়েটাকে হয়তো বাসা থেকে কেউ কিছু বলে না, যার কারণে এই যে রাত 12টা বেজে গিয়েছে এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছে। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার বাবা কি করে? সে সেই বিষয়ে কিছুই বলল না। আমি তাকে জিজ্ঞেস করলাম না। সে আমার সম্পর্কে টুকটাক জিজ্ঞেস করেছে, আমি সবকিছুর উত্তর দিলাম। দেখতে দেখতে আমার বাসা চলে আসলো। তারপর সে আবার তার নিজের বাসার দিকে চলে গেল এবং আমি আমার নিজের বাসায় চলে আসলাম। আমার রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষে একটু ছাদে ঘোরার অভ্যাস ছিল। প্রায় দিনই যেতাম, আবার যেতাম না। আমি ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম একটু শহরটাকে দেখার জন্য। এই ছাদ থেকে পুরো শহরটাকে দেখা যায়, খুব ভালো লাগে রাতের বেলা এখানে বসে নিরিবিলি একা সময় কাটাতে। আমি ওই দিনকে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে চারপাশটা দেখছিলাম। হঠাৎ করেই আমি সেই সুঘ্রাণটা পেতে লাগলাম, যে সুঘ্রাণটা আমি ওই মেয়েটার গা থেকে পাই। আমি চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোথাও যেন সেই সুঘ্রাণের হদিশ খুঁজে পাচ্ছিলাম না। আজব বিষয় তো, সুঘ্রাণটা কোত্থেকে আসছে তাহলে? আমার অদ্ভুত লাগতে শুরু করলো। আমি চারিদিকে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেই সুঘ্রাণটা আমি পাচ্ছি না। আজব বিষয়, আসলে খুব আজব। তারপর আমি ওই দিন ছাদ থেকে নেমে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন ছিল যেহেতু শুক্রবার, আমার দোকানটা অর্ধেক বেলা পর্যন্ত বন্ধ রাখা হয় এবং আমি ঘুম থেকে দেরি করে উঠি। আমি ঘুম থেকে উঠে বাইরে একটা শোরগোল শুনতে পেলাম। শুনলাম আমাদের ঘরে নাকি মেহমান এসেছে। আমি তখন মাকে বললাম, মা এরা কারা? আমি দেখলাম সোফার পর অসম্ভব সুন্দর দেখতে একটা মেয়ে বসে আছে। কোমর পর্যন্ত তার চুল, পরনে সুন্দর একটা সাদা জামা এবং মাথায় ওড়না দেওয়া, স্কার্ফ দিয়ে মুখটা ঢেকে রেখেছে বলে খুব ভালোভাবে তার চেহারা দেখা যাচ্ছে না, তবে তার নীল চোখ দেখা যাচ্ছে। নীল চোখ দেখে আমি খানিকটা সন্দেহ করলাম, এটা না না এটা ও হবে কিসের জন্য। তারপর আমি কিচেনে চলে গেলাম, বললাম, মা এরা কারা? মা বলল কি যে, এরা তো এই পাশের বিল্ডিংয়েই থাকে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। গতকাল ওদের সঙ্গে দেখা হয়েছিল নিচে। ওদের মেয়েটাকে দেখ কি মিষ্টি দেখতে বানায়, তাই না? আমি বললাম, মা তোমরা যেটা ভাবছো এগুলো বাদ দিয়ে বাধা করে। আমি তোমাকে বললাম আমি এখন বিয়ে করব না। মা তখন বলল, কেন করবি না বলতো? মেয়েটাকে দেখ কি মিষ্টি দেখতে। আমি বললাম, দেখা যাচ্ছে কোথায়? নাকাব দিয়ে তো মুখ ঢেকে রেখেছে। আমি মনে মনে সন্দেহ করলাম, এটা ওই মেয়েটা নয় তো? আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে অথচ আমি জানি না, এরকম কোনো কিছু। আমি মাকে বললাম, আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো, আমি গোসল টোসল করে খেয়ে দিয়ে আমি অফিসে যাব। ঠিক আছে, দোকান খুলতে হবে দ্রুত গিয়ে, আজান তো একটু পরে দিয়ে দিবে, আজকে জুম্মার দিন। এরকম করে আরো প্রায় সপ্তাহখানিক সময় কেটে গেল। আমার জন্য কেন মেয়েটার কথা বারবার মনে পড়তো, তার কথা চিন্তা না করলে যেন আমার ঘুমিয়ে আসতো না। এমনটা কেন হচ্ছিল? আমি বারবার তার ঘ্রাণটা পেতাম আমার রুমের মধ্যে। হঠাৎ করে মধ্যরাতে ঘুম ভেঙে গেলে সেই সুঘ্রাণটা কেন যেন আমার রুমের মধ্যে পেতাম। রুমের চারিদিকে সুঘ্রাণে ভরে যেত। এমন তো না যে আমার রুমের মধ্যে ওই ধরনের পারফিউম আমি রেখে দিয়েছি। আমি তো এরকম কোনো কিছু করিনি। তাহলে এই সুঘ্রাণটা আমার রুমের ভেতরে কিভাবে আসলো?
আমি সপ্তাহখানিক পর মধ্যরাতে ঘুম ভেঙে সেই সুঘ্রাণটা পেতে লাগলাম। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়লাম। চারিদিকে আমি তাকাতে লাগলাম, কিন্তু কোথাও আমি সেই সুঘ্রাণটা হদিশ খুঁজে পাচ্ছিলাম না। আমি চারিদিকে দেখতে লাগলাম, কিন্তু কোথাও নেই। এই ঘ্রাণটা তো ওই মেয়েটা যার নাম ছিল নিপা। আমি সেদিন তার নাম জিজ্ঞেস করেছিলাম। নিপার গা দিয়ে ছাড়া আর কারোর গা দিয়ে তো আসার কথা না। আমি বললাম, আচ্ছা নিপা, আপনি কি আমার আশেপাশে আছেন? আমি কেন বারবার আপনার শরীরের ঘ্রাণটা পাচ্ছি? নিপা কোনো উত্তর দিল না। তার মানে নিপা কি এখানে নেই? আমারই মনের ভুল। আমি তখন আবার কি ঘুমিয়ে পড়লাম। অদ্ভুত বিষয় হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আমার সঙ্গে এরকমটা ঘটছে। আমি যখনই ছায়াতে যাই, মাঝে মধ্যেই আমার আশেপাশে আমি সেই সুঘ্রাণটা পাই। আর যখন আমি ঘুমাতে যাই, মধ্যরাতে ঘুম থেকে উঠে আমি সেই সুঘ্রাণটা পাই। একদিন আমার প্রচণ্ড জ্বর হলো। জ্বরে আমি ভাজা পোড়া হচ্ছি। সেদিন প্রথমবারের মতো আমি জ্বরের ঘোরে নাকি সত্যি সত্যি দেখেছি জানি না, নিপাকে আমার নিজের রুমে দেখতে পেলাম। আমি ঘুমিয়ে আছি, আমার প্রচণ্ড জ্বর, ওষুধ খেয়ে শুয়ে আছি। জ্বরের ঘোরে আমি দেখতে পেলাম সেই সুঘ্রাণটা আমার নাকে ভেসে আসছে। তারপর নিপা আমার পাশে বসলো, বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বলল কি যে, আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আমি প্রায় 2 দিন জ্বরে ভাজা পড়া হচ্ছিলাম, কিন্তু নিপা যখন আমার কাছে আসলো, তারপর তার মুখের নাকাবটা সরিয়ে আমার কপালে একটা চুমু খেলো। আমি যেন নিজের মধ্যে ছিলাম না তখন। যদিও আমার জ্বর ছিল, তবুও ঘোরের মধ্যে বিষয়টা আমার খুব মনে আছে। নিপা আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার 2 ঘন্টার মধ্যে আমার শরীর থেকে জ্বর পড়ে গেল। তারপর আর জ্বর আসলো না। আমি আসলে বুঝতে পারলাম না বিষয়টা কি ঘটলো। আমি কি নিপাকে সত্যি সত্যি কালকে দেখেছি? ও কি সত্যি সত্যি কালকে এসেছিল? আর আমি কি নিপার প্রেমে পড়ে গিয়েছি? যদিও আমি নিপার চেহারা কখনো দেখিনি, কিন্তু তার গায়ের সুঘ্রাণ, তার এই আগুন দৃষ্টির চাহনি আর মধুময় কণ্ঠ কি আমাকে তার প্রেমে ফেলে দিয়েছে? আমি কি সত্যি সত্যি তার প্রেমে পড়ে গিয়েছি? পরের দিন সকালবেলা 2 জন লোক আমাদের বাড়িতে এসেছে, একটা মেয়ে সমেত, আমাকে দেখার জন্য। আমি মাকে বললাম, এরা কারা মা? মা বলেন কি যে, এরা হচ্ছে তোর বাবার সেই বন্ধুর মেয়ে এবং তার বন্ধু, তোকে দেখতে এসেছে। আমি বললাম, মা, ছেলে পক্ষ মেয়েদেরকে দেখতে যায়, মেয়ে পক্ষ ছেলেদেরকে দেখতে আসে, এটা তুমি? মা বলল কি যে, তোর বাবার বন্ধু রে বাবা, সেই জন্য বেড়াতে এসেছে, আর পাশাপাশি তোকে দেখেও যাবে। আমি বললাম, মা, আমি ওকে বিয়ে করতে চাই না, আর ওকে আমার পছন্দও না, আমি এর আগে দেখেছি না ওকে। মা বলল কি যে, আমি জানি না, তুই আয়, একটু জামা কাপড় পরে আয়, এদিকে দেখা কর ওদের সাথে। মায়ের জোরাজুরিতে আমি গেলাম। তারপর তারা কথা বলল। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করতে লাগলো, বাবা কেমন আছিস? আমি বললাম, জি আঙ্কেল, ভালো। আঙ্কেলদেরকে এর আগে থেকে আমরা চিনি। তারপর আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম। মেয়েটার নাম হচ্ছে নিশিতা। নিশিতাকে আমি আগে থেকেই চিনি, কিন্তু ওকে আমার একদমই ভালো লাগে না। দেখতে সুন্দর, ঠিকঠাক সুন্দরী। আমাকে আমার বাবা বলল কি যে, যা তোরা একটু একা একা কথা বলে আয়, ওদেরকে একা একা কথা বলতে দেওয়া উচিত, তাই না? আমি আর কি বলবো, খুবই বিব্রত বোধ পড়লাম। তারপর নিশিতা আমার রুমে গেল। তারপর নিশিতা আমার সঙ্গে গল্প করতে লাগলো। হঠাৎ করেই কেন যেন আমার রুমের পরিবেশ অদ্ভুত হয়ে গেল আর কি। চারিপাশে ঝোড়ো একটা বাতাসে রুমের এই জিনিস পড়ে যাচ্ছে, ও জিনিস পড়ে যাচ্ছে। আমি যে তার সঙ্গে 2 দণ্ড কথা বলবো, সেই কথা বলার অবকাশটাই হচ্ছে না। মানে এত পরিমাণ বাতাস হতে লাগলো। আমি জানালা বন্ধ করে দিলাম, কিন্তু তারপরেও ঘরের জিনিসপাতিগুলো যেন ভূমিকম্পের মতো কাঁপছিল। আমি বুঝতে পারলাম না বিষয়টা কি হলো। নিশিতা ভয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি তখনই সেই সুঘ্রাণটা পেতে লাগলাম, যে সুঘ্রাণটা আমি কিছুদিন আগে, মানে সবসময় পাই। নিশিতা রুম থেকে বেরিয়ে বলল, বাবা, ওনার রুমে নিশ্চয়ই কিছু আছে, ওনার রুমে সবকিছু পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, আর প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে। তখন সবাই বলল, বাতাস? কোথায় বাতাস? কোনো বাতাস তো আমি দেখছি না। তারপর তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেল। আমি আসলে এটার রহস্য বুঝতে পারলাম না যে বাতাস কোত্থেকে আসলো। যাই হোক, আমি বিষয়টা জানতাম না। সেদিন আমার বাবা এবং তার বাবার বন্ধু নিশিতার সঙ্গে আমার বিয়ে ঠিক করলেন। আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি বললাম, বাবা, আমি বিয়ে করব না, সেটা কি তুমি বুঝতে পারছো না? হঠাৎ করেই চারিদিকে, যেন আমাদের বাসার চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়ে গেল। একটা কালো বিড়ালকে আমাদের ঘরের ভেতরে ঘোরাফেরা করতে দেখা যেত। এবং কিছুদিন বাদেই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার অসুস্থতা দেখে বিয়ের তারিখ পেছানো হলো, কারণ বাবা হুট করে এরকম অসুস্থ হয়ে যাবেন কেউ ভাবতে পারেনি। হঠাৎ করে পরিবারের মধ্যে একটা অন্যরকম ডিজাস্টার সৃষ্টি হয়ে যায়। দোকানে যাওয়া হয় না বেশ কয়েকদিন। দোকানে না যাওয়ার কারণে সেই মেয়েটার সঙ্গেও রাত্রেবেলা আর দেখা হয় না।
আমি শুধুমাত্র রাত্রেবেলা দেখা করার জন্যই রাতে বেশি দেরি করে দোকান বন্ধ করতাম, কারণ মেয়েটা 11:30টার আগে আসতো না, পরে আসতো। আজকে আসবে কিনা কে জানে। মনটা ভীষণ খারাপ। মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগে গিয়েছে, তাকে আমি পছন্দ করে ফেলেছি, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি ওই দিন রাত্রে ছাদে গিয়ে বসে থাকলাম। রাত তখন 1টা বাজে। মন ভীষণ খারাপ ছিল। হঠাৎ করে সেই সুঘ্রাণটা পেতে লাগলাম। মন খারাপ থাকার কারণ, বাবা অসুস্থ, পরিবারের অবস্থাটাও খুব একটা ভালো না। বাবা অসুস্থ থাকলে সবারই মন খারাপ থাকে। আমি সেই সুঘ্রাণটা পেতে লাগলাম। তারপর পেছনের দিকে তাকিয়ে দেখলাম নিপা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, নিপা তুমি আমাদের বিল্ডিং এর ছাদে কিভাবে? নিপার মুখে তখন ওর নাকাপ টানা। নিপা বলল কি যে, তোমার মন খারাপ দেখে আমি তোমার কাছে চলে আসলাম। আমি বললাম, আমার মন খারাপ সেটা তুমি কিভাবে বুঝলে? নিপা তখন বলল, আমি যে তোমার সঙ্গে সবসময় থাকি, তোমার মন খারাপ সেটা বুঝতে পারবো না? সবসময় তোমার সঙ্গে আমি থাকি। আমি বললাম, সবসময় আমার সঙ্গে থাকো মানে? তোমার সঙ্গে তো দেখা হয় না আমার প্রায় সপ্তাহ 2 হয়েছে। নিপা তখন জানালো, আরে বোকার ছেলে, আমি যে কে সেটা তুমি এখনো বুঝতে পারোনি? আমি বললাম, না, তুমি কে? মেয়েটা আমাকে তখন জানালো, আমি কোনো আশরাফুল মাকলুকাত না, আমি হচ্ছি একটা জিন জাদি। আমার বাবা একটা জিন এবং আমি একটা জিনের মেয়ে। এই কথা শুনে আমি খানিকটা ভয়ে পিছনে সরে গেলাম। বললাম কি যে, আমার সন্দেহ হয়েছিল আগেই, কিন্তু তুমি যে একটা জিনের মেয়ে সেটা আমাকে আগে কেন জানাওনি? নিপা বলল, কেন? আগে জানালে আমার প্রেমে পড়তে না? আমি বললাম, আমি যে তোমার প্রেমে পড়েছি সেটা তুমি কিভাবে বুঝলে? নিপা বলল, দেখো আরাফাত, আমি তোমার সঙ্গে বিগত 1 মাস ধরে আছি। তুমি কি করো, এমনকি রাত্রেবেলা আমি প্রত্যেক দিন তোমার সাথে তোমার পাশে বসে থাকি। তুমি কিছু হয়তো জানো না। তারপর আমি বললাম, আচ্ছা, এই জন্যই তোমার শরীরের ঘ্রাণটা আমি প্রত্যেকদিন আমার বিছানার পাশে পাই, সকালবেলাও ঘুম থেকে ওঠার পরেও আমি পাই। তার মানে তুমি আমার ঘরেই থাকো। এই কথা বলার পর নিপা বলল কি যে, হ্যাঁ, ভালোবাসার মানুষের আশেপাশে থাকাটা দোষের কিছু নয়। আমি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি। আরাফাত আরাফাত তখন বলল, এটা কিভাবে সম্ভব? আমাদের ধর্মে মানুষ এবং জিনের বিয়ে তো কোনোদিন সম্ভব নয়। আর আমি তো তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। যদি সম্ভব হয় তাহলে বিয়ে করতে হবে, কিন্তু মানুষ এবং জিনের বিয়ের তো কোনো বিধান নেই। নিপা তখন বলল, আরাফাত তুমি আমাকে ভালোবাসো না, আমাকে পছন্দ করো না? আমি তখন জানালাম, হ্যাঁ করি, কিন্তু তুমি যে একটা মানুষ না, তুমি যে একটা পরী, তুমি যে একটা জিন। তারপর নিপা তার মুখের নাকাবটা সরালো। পরী আসলে পরীর থেকে সুন্দর, যেন স্বর্গের অপ্সরা নেমে এসেছে। এত সুন্দর মেয়ে মানুষ। সে আমার কাছে এগিয়ে আসলো। আমার বুক যেন ধড়ফড়ানি বেড়ে গেল। তারপর আমার কাছে এসে আমার শক্ত করে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। বলল কি যে, আমার মতো এরকম একটা সুন্দরী জিনকে তুমি উপেক্ষা করে দিবে? তুমি পারবে? আমি কোনো কথা বললাম না। তারপর নিপা তার নরম ঠোঁটটা প্রথমবারের মতো আমার ঠোঁটের মধ্যে স্পর্শ করালো। আমি যেন ভালোবাসার সাগরে ভেসে যাচ্ছিলাম। সে যে একটা পরী, সেই বিষয়ে আমার কেন যেন মাথায় কিছু থাকলো না। তারপর আমি নিপাকে বললাম, দেখো নিপা, আমি জেনার সম্পর্ক রাখতে পারবো না। ছোটবেলা থেকেই আমাকে এই শিক্ষা দিয়ে আসা হয়েছে। আর আমি এই কারণে হয়তো খুব একটা প্রেমও করিনি। তবে জিনের সাথে বিয়ের বিধান নেই, যার কারণে হয়তো আমি তোমাকে বিয়েও করতে পারবো না। যার কারণে আমাদের সম্পর্ক এখানেই তাচ্ছিল্য করা উচিত, বা এখানেই সম্পর্ক বাদ দেওয়া উচিত। নিপা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে আমার বুকের ভেতর শক্ত করে নিজেকে ঢুকিয়ে রেখেছে। আমি তাকে উপেক্ষা করতে পারছি না, কারণ তাকে যে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মানুষকে বা জিনকে কখনো উপেক্ষা করা যায় না, সে হোক পরী বা মানুষ। আমি তাকে আর কিছু বললাম না। সে অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে রাখলো। নিপাকে আমাকে এই জন্য এটা বলে দিয়েছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেজন্য। আমি নিপাকে বললাম, নিপা, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। নিপা তখন জানালো, আমি সেটা সবই জানি, আর ওই মেয়েটা কখনোই তোমাকে বিয়ে করতে পারবে না, কারণ ওই মেয়েটাকে আমি এমন ভয় দেখিয়েছি। দেখো, আজকে এসেই ওর বাবা মা বলবে কি যে আমাদের বিয়ে দেওয়াটা সম্ভব হচ্ছে না। ঠিক তেমনটাই হলো। পরের দিন সকালবেলা উঠে আমি দেখলাম আমার সেই আঙ্কেল আন্টি বারান্দায় বসে আছে এবং বলছে আমার সঙ্গে নাকি তাদের মেয়ের বিয়ে দিবে না, কারণ তাদের মেয়ের সমস্যা আছে। তারপর তারা বাড়ি থেকে চলে গেলেন। আমি কেমন একটা দোটানার মধ্যে পড়ে গেলাম। বিষয়টা কেমন যেন। নিপা প্রত্যেক দিন আমার বাসায় আসতো, আমার সঙ্গে বসে থাকতো, গল্প করত। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতো।
এরকম করতে করতে নিপা কখন যে আমাকে তার প্রতি বশ করে ফেলেছে সেটা আমি জানতাম না। মানে জিনেদের একটা অদ্ভুত শক্তি আছে যে তারা চাইলেই যে কোনো মানুষকে বশ করে ফেলতে পারে। নিপা আমার সঙ্গেও ঠিক তেমনটাই করলো। আমি নিপার সেই জাদুকরি বশীকরণের মাধ্যমে বশ হয়ে গেলাম। আমি শুধুমাত্র নিপার কথা শুনতাম আর নিপাকে ছাড়া কাউকেই বুঝতাম না। হঠাৎ করেই আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে লাগলো। বেশিরভাগ দিনই আমাকে রাত্রেবেলা তারা রুমের মধ্যে পেত না। প্রথম যেদিন নিপা আমার রুমে আসে, নিপাকে আমি জড়িয়ে ধরে শুয়েছিলাম। তারপর নিপা আমাকে বলল, চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি, তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি নিপার সঙ্গে গেলাম এবং বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই। নিপার কথা কেন শুনছি সেটা আমি আসলে বুঝতে পারলাম না। মানে আমি আমার নিজের মধ্যে ছিলাম না। ও আমাকে যা বলতো আমি তাই করতাম। ও আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে গেল, যে জায়গাটা আসলে অদ্ভুত রকমের সুন্দর ছিল, চারিদিকে ন্যাচারাল এলিমেন্টস দিয়ে ভরা। আর আমি শুধুমাত্র নিপা নিপা করতাম সবসময়। আমার মা একদিন বুঝে ফেলল যে নিপা নামের কাউকে হয়তো আমি পছন্দ করি, কারণ আমি ঘুমের মধ্যেও নিপা নিপা করছিলাম। আম্মা আমাকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা নিপা কে? আমি বললাম, নিপা আছে একজন, কেন কি হয়েছে? তারপর নিপার কথা জিজ্ঞেস করতে আমি আম্মার উপর চেতে গেলাম, ভীষণ রেগে গেলাম। আম্মার সাথে এরকম খারাপ ব্যবহারের আগে আমি কোনোদিন করিনি। আম্মা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমার হাবভাব পরিবর্তন দেখে সবাই বুঝতে পেরেছে যে আমার হাবভাব আসলে পরিবর্তন হয়ে গিয়েছে। সবার সঙ্গে খারাপ ব্যবহার করি, দোকানে ঠিক মতো যায় না, খিটমিটে মেজাজ হয়ে গিয়েছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো আমার। মানে সেই আগের মতো আমি আর থাকলাম না, কেমন যেন হয়ে যেতে লাগলাম। আমার আব্বা মা চিন্তায় পড়ে গেলেন। আব্বা মা তখন সুস্থ হয়ে গিয়েছিল। আব্বা সুস্থ হওয়ার পরেই আমি অসুস্থ হয়ে গেলাম। আমাকে বেশ কিছু ডাক্তার কবিরাজ দেখানো হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ আমার স্বাস্থ্য একটু একটু করে ভেঙে যাচ্ছিল। আমার যে সুন্দর চেহারা ছিল, এই সুন্দর চেহারাও আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে লাগলো। আমার চোখের নিচে কালো দাগ পড়তে লাগলো, কারণ আমি তার রাত্রেবেলা ঘুমাতাম না। সারা রাত জেগে আমি নিপার সঙ্গে গল্প করতাম এবং নিপা আমার কাছেই থাকতো, আমার সাথেই মেখে থাকতো। নিপা আমার কাছে এমনভাবে থাকতো যে আমি তাকে ছাড়া কিছুই বুঝতাম না। তারপর হঠাৎ করে একদিন নিপা আমাকে বলে, আমি তোমাকে আজকে নিয়ে যেতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। আমি তো তখন আমার নিজের মধ্যে ছিলাম না। আমি নিপাকে বলি, আচ্ছা ঠিক আছে চলো। তারপর নিপা আমাকে নিয়ে একটা জায়গায় গেল, যে জায়গার ঘরগুলো পাথর দিয়ে তৈরি এবং সেখানের খাবারগুলো কেমন যেন অদ্ভুত। প্রথম প্রথম নিপা আমাকে খাবারগুলো দিলে আমি খেতে পারতাম না, কেমন যেন লবণ ছাড়া, মানে আজব ধরনের খাবার। তবে কিছু মিষ্টান্ন এবং ফল ছিল, সেগুলো খেতে পারতাম। কিন্তু ও আমাকে যা বলতো আমি তাই করতাম। ও যদি আমাকে বসে থাকতে বলতো আমি বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকতাম। মানে আমি কেমন যেন তার জাদুকরণে বশীকরণ হয়ে গিয়েছিলাম। তারপর বেশ কিছুদিন সময় সেখানে কেটে যায়। আমার মাঝে মধ্যে মনে হতো যে আমার বাড়িতে কেউ কি আছে, আমার বাবা মা, তাদের কথা আমি প্রায় দিব্যি ভুলে যাচ্ছিলাম। ভুলে যাওয়ার মতোই কথা, কারণ হচ্ছে নিপা আমাকে সবসময় তার মধ্যে লুকিয়ে রাখত এবং আমাকে কোনো কিছু মনে করতে দিত না। আমি প্রায় তাদের কথা একদমই ভুলে গেলাম এবং আমি মনে করতে পারতাম না যে বাড়িতে কেউ আছে, আমার বাবা মা ভাই বোন এবং এত চমৎকার একটা পরিবার। নিপার সঙ্গে বেশ কয়েক মাস সেখানে কেটে গেল। হঠাৎ করেই একদিন আমি গোসল করছিলাম। গোসল করার সময়ে আমার হাতের যে আংটিটা ছিল সেটা খুলে নিচে পড়ে গেল। আংটিটা হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পারলাম যে আমি এখানে কি করছি। আমি যেখানে থাকতাম সেই শহরের মতো এই জায়গাটা একদমই না। চারিপাশে শুধুমাত্র পাহাড়ি উপত্যকা এবং পাথরে কিছু ঘর, এবং চারিপাশে যেসব মানুষজন আছে তাদেরকে আমি চিনতে পারছি না। তাদেরকে দেখে আমার কেমন যেন অপরিচিত লাগছে। আমি সঙ্গে সঙ্গেই সেখান থেকে উঠে কাপড়গুলো পরে নিলাম। যে কাপড় আমি পরেছিলাম সেই কাপড়গুলো দেখতেও ভীষণ রকমের অদ্ভুত। আমি আশেপাশে ছোটাছুটি করতে লাগলাম, কিন্তু কাউকে চিনতে পারছিলাম না। সকলের চেহারা এবং মুখমণ্ডল ভীষণ রকমের অদ্ভুত। সকলে কান যেন খাড়া উপরের দিকে, দাঁতগুলো বাহিরের দিকে বেরিয়ে আছে, দেখতে ভীষণ রকমের কুৎসিত। আমি সামনেই নিপাকে দেখতে পেলাম। নিপাকে তো আমার চেনারই কথা। নিপা আমার কাছে আসলো, বলল কি যে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? নিপার সঙ্গে সঙ্গেই আমার হাতের দিকে তাকালো, দেখলো আমার হাতে সেই আংটিটা নেই। তারপর আমাকে বললো কি যে, আংটিটা কি করেছো? আমি বললাম, আমি এখানে কিসের জন্য, আর তোমার নাম কি? নিপা, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। নিপা তখন বললো কি যে, তোমার হাতের আংটিটা কোথায়? আমি বললাম, আমি তো জানি না।
তারপর নিপা দৌড়ে সেখানে গেল যেখানে আমি গোসল করছিলাম। তারপর নিপা সে আংটিটা খুঁজে বের করলো। খুঁজে বের করে আমাকে বললো, তোমার হাত দাও। আমি বললাম, হাত দিয়ে কি হবে? আমি হাত বাড়িয়ে দিলাম। নিপার সঙ্গে সঙ্গে সেই আংটিটা আমার হাতে পরিয়ে দিল। আংটিটা পরার সঙ্গে সঙ্গে আমি আবার হিপনোটাইজ হয়ে গেলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি হচ্ছে। আমি প্রায় 3 মাস আমার বাড়িতে ছিলাম না। এই 3 মাস আমার বাবা মা আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, অনেক কিছু করেছে। তারপর আমার বাবা মার কারণেই হয়তো আমি ফেরত যেতে পেরেছি। আমার বাবা মা এক মৌলবীর সঙ্গে দেখা করেন। মৌলবী মানে আমার বাবা তো একজন আমেল ছিলেন। তিনি আসলে বুঝতে পারতেন। আমার রুমে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে আমার রুমে একজন জিন এসেছিল এবং আমাকে কোনো জিনেই হয়তো ধরে নিয়ে গিয়েছে, এবং সেটা বশীকরণের মাধ্যমে। অনেকদিন পরে বুঝতে পারে। তারপর আমার বাবা তার এক বন্ধুর কাছে যায় যে এরকমটা হয়েছে, আমার ছেলেকে তো কোনো জিনে ধরে নিয়ে গিয়েছে, কি করা যেতে পারে। তখন সেই বন্ধুটা মানে সে তার নিজের কাছেও জিন ছিল, সেই জিনের মাধ্যমে বলে কি যে আগামী শুক্রবারে আমি তোদের বাসায় যাব এবং গিয়ে তোদের ছেলেকে ফিরিয়ে আনার কাজ করব। তারপর তার সঙ্গে 2টা জিন ছিল, বলল কি যে ওর ছেলে কোথায় আছে সেটা দেখে আয়। তারপর ওই জিন দুটো সেখানে দেখে আসে যে আমি কোথায় আছি। তারা আমার কাছে আসে এবং আমাকে বলে যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ আছে, তুমি তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো। আমি তখন বললাম যে আমি তোমাদের সঙ্গে যাব না, আমি আমার বন্ধু নিপার সঙ্গেই থাকবো, এখানেই থাকবো। তারপর তারা আমার হাতে সেই জাদুকরি আংটিটা দেখতে পেলেন, বললেন কি যে এই আংটিটা খুলে ফেলো। তারা অনেক ধস্তাধস্তি করলেন কিন্তু কোনোভাবেই পারলেন না আমার সঙ্গে। তারপর তারা ওইখান থেকে চলে গেল। আমি এই ঘটনা ওইখানেই ভুলে গেলাম। নিপাকে আর এরা বললাম না। যদি বলতাম তাহলে হয়তো আমি কোনোদিনই বাড়িতে ফিরে যেতে পারতাম না। তারপর শুক্রবার আসলো। আমার রুমে বসে সেই আঙ্কেলটা আমাকে আনার জন্য চেষ্টা করতে লাগলেন। সেই জিন দুটো গিয়ে বললেন কি যে আমি একটা মেয়ে জিনের সঙ্গে আছি এবং সেই মেয়ে জিনটা আমাকে আজীবনের জন্য এখান থেকে নিয়ে গিয়েছে, এবং এটাও জানালেন যে আমার হাতে একটা আংটি আছে, সেই আংটিটার কারণেই আমাকে বশ করে রেখেছে। আংটিটা যতক্ষণ না পর্যন্ত হাত থেকে খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ওইখান থেকে আনা যাবে না, এবং কবে খুলবে সেটাও কোনো হদিশ নেই। তখন আঙ্কেল বলল কি যে এটা সম্ভব না, আংটিটা যতদিন না পর্যন্ত খোলা হচ্ছে ততদিন পর্যন্ত ওকে ওইখান থেকে আনতে পারবো না আমরা, আর আমার জিন সবসময় ওর উপর নজর রাখবে। যেদিনই আংটিটা খুলবে সেদিনই ওকে ওইখান থেকে তুলে নিয়ে আসবে। তারপর যা করার আমি করব। আমার আম্মা তো ওই সময় কান্না করতে করতে নাকি শেষ। তারপর বেশ খানিকটা সময় কেটে যায়, প্রায় আরও 2 মাসের মতো কেটে যায়। আমি তো আংটিটা আমার হাত থেকে খুলতাম না, কারণ নিপা নিষেধ করেছিল খোলার জন্য। আমি সবসময় আংটি হাতে রাখতাম এবং নিপার সঙ্গে থাকতাম। নিপা যা বলতো তাই করতাম। হঠাৎ করেই একদিন আমার হাতে আংটিটার জন্য আমি বেশ খানিকটা ব্যথা পাচ্ছিলাম। প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার, কারণ ওই জায়গাটা দাগ পড়ে গিয়েছিল। আমি আংটিটার সঙ্গে সঙ্গে খুলে সাইডে রাখলাম। সাইডে রেখে হাতে একটু পানি লাগাচ্ছিলাম। ঠিক তখনই 2জন লোক আমার কাছে আসলো এবং আমিও বুঝতে পারলাম যে আমি এখানে কি করছি। সেই 2জন লোক দেখতে মানুষের মতোই, আমার মতোই দেখতে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি কোথায় আছি। তখন সেই 2জন লোক বলল কি যে তুমি এখন জিনের নগরীতে আছো, তোমাকে এখান থেকে আমরা নিয়ে যেতে এসেছি, দ্রুত চলো। তোমাকে একটা পরীতে বশ করে রেখেছে, তুমি এখান থেকে যদি দ্রুত না যাও তাহলে ও তোমাকে ধরে ফেলবে। আমি বললাম আমাকে এখান থেকে নিয়ে চলেন। আমি তখন সবকিছু মনে করতে পারলাম যে আমার নিপার সঙ্গে কথা হয়েছিল সেদিন ছাদে। তারপর থেকেই আমার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। তাহলে এই পরীটাই তাহলে আমার সঙ্গে এসব করেছে। তারপর সেই 2জন লোক আমাকে বললো চোখ বন্ধ করার জন্য। আমি চোখ বন্ধ করলাম। তারপর আমি হঠাৎ করে আমার নিজের রুমে নিজেকে আবিষ্কার করলাম। দেখলাম আমার আব্বা আম্মা আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমার আব্বার সেই বন্ধু যে আঙ্কেলটা সেও ওইখানে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে আমার পিছন পিছন নিপা চলে আসলো। নিপা আমাকে দেখে ফেলেছিল। তারপর আমার গলার সঙ্গে সঙ্গে সেই আঙ্কেল একটা তাবিজ পরিয়ে দিলেন। বললেন কি যে এই তাবিজটা যেন কোনোদিন না খোলা হয়। আঙ্কেল ভেবেছিল হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু নিপা যে আমার পেছন পেছন চলে এসেছে সেটা আঙ্কেল দেখতে পায়নি। আঙ্কেল বের হয়ে যাবে ঠিক তখনই আমার রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসলো এবং আমি জোরে জোরে চিৎকার করছিলাম। আমি ভয়ে ভয়ে বলছিলাম, না আমি যাব না, আমি তোর সঙ্গে যাব না, তুই এখান থেকে চলে যা, তুই একটা ডাইনি। তারপর আমার আঙ্কেল আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। দেখলো সেই পরী মেয়েটা আমাকে ধরে টানাটানি করছে এবং আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাবিজের কারণে আমাকে জোর জবরদস্তি করতে পারছে না। তারপর আঙ্কেল বলল ওকে এখনই ছেড়ে দে। তারপর পবিত্র পানি সেই মেয়েটার গায়ে ছড়িয়ে দিতে লাগলো। মেয়েটা চিৎকার দিয়ে বলল কি যে এটা কি জিনিস ছিল আর আমার গায়ে কি দিচ্ছিস? ও আমার স্বামী, ওকে আমাকে নিয়ে যেতে দে, আমি ওকে ভালোবাসি। তখন আঙ্কেল বলল কি যে
তুই ওকে ভালোবাসিস, এই বুঝি ভালোবাসার নমুনা? তুই ওকে বশ করে রেখেছিস, তুই ওর চেহারা ছবির কি করেছিস দেখেছিস? একবার ওর দিকে তাকিয়েছিস তুই? আর তুই এরকমটা কিভাবে করতে পারলি? একটা মেয়ে মানুষ হয়ে ওকে এরকমভাবে ওর জীবনটাকে নষ্ট করে দিচ্ছিলি। তুই ওকে নিয়ে গিয়েছিলি। তখন সেই পরি মেয়েটা জানালো, আমি ওকে ভালোবাসি, আমি ওকে খুব পছন্দ করি, আমি ওকে নিয়ে যেতে চাই, আমাকে নিয়ে যেতে দে দয়া করে। তখন আমার সে আঙ্কেল জানালো, না, কোনোভাবেই সেটা সম্ভব না। ও একজন মানুষ আর তুই একজন পরি, এটা কোনোদিন সম্ভব না। তুই এখনই এখান থেকে চলে যা। মেয়েটা তখন জানালো, আমি দরকার হলে এখানেই থাকবো, আপনাদের সঙ্গেই থাকবো, আমি ওকে ভালোবাসি, আমাকে ওকে নিয়ে যেতে দিন। তখন মেয়েটা জানালো, ভালোবাসিস? তুই ওকে বশ করে রেখেছিলি, এটাকে ভালোবাসা বলে? ও তো তোকে ভালোবাসে না। তুই ওর চেহারার দিকে একবার তাকা, কি করেছিস ওর চেহারা? ওর শরীরটা একদম ভেঙে নষ্ট করে ফেলেছিস। ওকে তুই এত পরিমাণ ব্যবহার করেছিস। মেয়েটা কান্না করতে লাগলো এবং বলল, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, আমি ওর সঙ্গে যেতে চাই, আমি ওর সঙ্গে থাকতে চাই। তারপর সেই পীর সাহেব বললেন কি যে এটা কোনোদিন সম্ভব নয়। তারপর তার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিতে লাগলেন এবং সে জিনটা সেখান থেকে চিরদিনের মতো গায়েব হয়ে গেল। এবং আমার গায়ে সেই তাবিজটা এখন আমি পড়ি। তাবিজটা খুলে ফেলে নাকি জিনটা আবার এসে আমাকে নিয়ে যাবে এবং সেটাই আমাকে বলেছে আমার সেই আঙ্কেল। এরপরে আমার বাসা থেকে আমার বাবা মা বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে খানিকটা সুস্থ হয়ে উঠি এবং আস্তে আস্তে আমার একটা কন্যা সন্তান হয় 2 বছর পর। তারপর আমি স্বাভাবিক হয়ে উঠি, কিন্তু এখনো মাঝে মধ্যে রাতের বেলা ভয়ে আটকে উঠি, যদি ওই জিনটা এসে আমাকে নিয়ে যায়। যদিও জিনটা আমাকে কখনো ক্ষতি করেনি, আমাকে সবসময় ভালোবাসতো, আদর করতো, যা চাইতাম তাই দিত। কিন্তু হাজার হলেও সে একটা পরী, একটা জিন জাতি, তার সঙ্গে তো আমার যায় না, তাই না? আমার মাঝে মধ্যে তাকে মনে পড়তো, কারণ তার স্মৃতিগুলো আমার মেমোরিতে তখনও ছিল। কিন্তু আমি সেই পুরোনো অতীতে আর ফিরে যেতে চাই না। আমি সবসময় রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাতাম এবং দোকান থেকে ফেরার পথেও আমি দোয়া দরুদ পড়তে পড়তে বাসায় ফিরতাম। সেই তাবিজটা সবসময় আমার গলায় এখনো আছে, এখনো থাকে। সবাই এসব জিনিস থেকে দূরে থাকবেন, বেঁচে থাকবেন, যাতে করে এসব জিনিস আমাদের ক্ষতি না করতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন এবং পরবর্তী গল্প দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।